আছে। এই কিন্তু লাইভ রেডি হয়েছে। আমার ফোন থেকে করতে হবে, তুমি শেয়ার করলে হবে না। এই যে দেখেন, এই কিন্তু ভিউ রেডি হয়ে যেতেছে, এর সমস্যা হবে। আমি কিন্তু ভিউয়ার আসবো। ওকে, দুঃখিত। দেখেন ভাই, এটা পৃথিবীর মানচিত্র, উপরে উত্তর, নিচে দক্ষিণ, বামে পশ্চিম, ডানে পূর্ব। এটা নিরক্ষরেখা, এরকম বিভিন্ন অক্ষরেখা, উপরে উত্তর অক্ষরেখা, নিচে দক্ষিণ অক্ষরেখা। এখন আর এইটা উত্তর থেকে দক্ষিণে 0 ডিগ্রি, এটা হলো মূল মধ্যরেখা। আর এই মূল মধ্যরেখা এর ডানে পূর্ব গোলার্ধ, বামে পশ্চিম গোলার্ধ। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন মানে যত রেখা যাবে 0 ডিগ্রি থেকে একেবারে যাবে সব হলো পূর্ব দ্রাঘিমা রেখা। আর বাম দিকে যত বিভিন্ন মানে রেখা যাবে সব হলো পশ্চিম দ্রাঘিমা রেখা। আমরা যখন দ্রাঘিমা রেখা বলব, উত্তর থেকে দক্ষিণের সবগুলো হলো দ্রাঘিমা রেখা। এই 0 ডিগ্রি ডান দিক দিয়ে গেলে পূর্ব দ্রাঘিমা রেখা এবং বাম দিক দিয়ে গেলে দক্ষিণ দ্রাঘিমা রেখা। আই থিংক দ্রাঘিমা রেখা বুঝতে পারছেন। আমি জাস্ট বলে দেই, একটু মনে রাখি আমরা, এটা 26 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তাহলে এই রেখাটার নিচে হবে 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা। আর ধরে নিই এটা 88 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আর এটা 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আর এই বাংলাদেশের ঠিক মাঝখান বরাবর 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা যায় বা কর্কটক্রান্তি রেখা। তার মানে আই থিংক আপনারা রেখাটা বুঝছেন। রেখাটা বুঝতেই আমি সীমানায় চলে যেতে পারবো, সাগরের সীমানায় চলে যেতে পারবো। তার মানে উত্তর থেকে দক্ষিণে মূল মধ্যরেখা এবং বিভিন্ন মানে গেলে ডান দিক দিয়ে গেলে পূর্ব দ্রাঘিমা রেখা, বাম দিক দিয়ে গেলে পশ্চিম দ্রাঘিমা রেখা। পশ্চিম থেকে পূর্ব দিকে 0 ডিগ্রি মান হলে সেটা হলো নিরক্ষরেখা, এর উপর দিয়ে যত রেখা যাবে সব উত্তর। এখন আমরা সীমানায় চলে যাই। ভারত মহাসাগর মাইনাস প্রশান্ত মহাসাগর। ভারত মহাসাগর মাইনাস প্রশান্ত মহাসাগর। এই ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সীমানা কোনটা হবে? পূর্ব দ্রাঘিমা রেখা। 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। একটু এঁকে নেন। আমি যেটা আঁকতেছি এই দেশটা হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার উপরে বাম দিকটা হলো ইন্দোনেশিয়ার অংশ, নিউ গায়ানা বলা হয়। আর ডান পাশে এই অংশটার নাম হলো পাপুয়া নিউ গিনি। পাপুয়া নিউ গিনি। পরে বাম পাশে ইন্দোনেশিয়া, ডান পাশে পাপুয়া নিউ গিনি। আপনি ম্যাপের যদি কাছে থাকে, ম্যাপে দেখবেন আপনি এরকমের নিচে 135 ডিগ্রি আছে, 150 ডিগ্রি আছে। তাহলে 100 আর 150 ডিগ্রি, তাহলে মাঝে এখানে কোনো এক জায়গায় 140 ডিগ্রি। আপনি ঠিক দাগ দিবেন এই যে 140 ডিগ্রি। এই 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এই 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ডান দিকে প্রশান্ত ভারত মহাসাগর। আমি বোঝাতে পারছি কিনা? আপনি যদি এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, ঠিক এই জায়গাটায় মার্শাল দ্বীপপুঞ্জ ধরেন, এখানে মার্শাল দ্বীপপুঞ্জ, তাহলে এই মার্শাল দ্বীপপুঞ্জ যদি এই জায়গায় হয়, তাহলে এটা কি ভারত মহাসাগর হবে না প্রশান্ত মহাসাগর হবে? প্রশান্ত মহাসাগর হবে। যদি এখানে সলোমন হয়, তাহলে সলোমন দ্বীপপুঞ্জ কোন সাগরে?
এখানে পূর্ব তিমুর বা বর্ণীয় দ্বীপের একটা অংশ হলো পূর্ব তিমুর। তাহলে বলেন তো পূর্ব তিমুর কোন সাগরে হবে? ভারত মহাসাগরে হবে। একটা প্রশ্ন, অস্ট্রেলিয়া সবচেয়ে বড় দ্বীপ মহাদেশ, আর দেশ বললো কিন্তু অস্ট্রেলিয়া দেশ হিসেবে বড়, কিন্তু মহাদেশ হওয়ার কারণে বৃহত্তম দ্বীপ অস্ট্রেলিয়া না বলে গ্রিনল্যান্ডকে বলা হয়। যাও 22 লক্ষ বর্গ কিলোমিটার অস্ট্রেলিয়ার আয়তন। এই অস্ট্রেলিয়া এটা কোন সাগর বলবেন? প্রশান্ত মহাসাগরের দ্বীপ, নাকি ভারত মহাসাগরের দ্বীপ, নাকি দক্ষিণ মহাসাগরের দ্বীপ? আমাদের দক্ষিণ মহাসাগরের অস্ট্রেলিয়া কোন সাগরের দ্বীপ হতে পারে? আপনাদের একটা কথা বলি, ভারত মহাসাগরের যে দ্বীপগুলো তাদের একটা জোট আছে, নাম ইওরা। ইওরা জোট। ইওরা হলো ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনে 21টা দেশ আছে, তার মধ্যে প্রথম দেশটাই কিন্তু অস্ট্রেলিয়া। কানেকশন ছাড়া দেয় নেট খুব স্লো নেট, কানেকশন ছাড়া দেয় নেট স্লো ঝাপসা দেখাবো। আপনাকে একটু আগে সেটা ঠিক আছে, নেট দুর্বল ঝাপসা দেখায়। দরজা লাগাবো মাঝে মাঝে ঠিক থাকে। অস্ট্রেলিয়া কোন সাগরে দ্বীপ? রেডি? বলেন আমাকে, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে পৃথক করেছে কত ডিগ্রি দ্রাঘিমা রেখা? 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ডানে প্রশান্ত মহাসাগর, বামে কি? ভারত মহাসাগর। এখন বলেন অস্ট্রেলিয়া কোন সাগরের দ্বীপ? ভারত মহাসাগরের দ্বীপ, কারণ ইওরার এই অস্ট্রেলিয়া ইওর অন্তর্ভুক্ত। দ্যাট মিন্স ভারত মহাসাগরীয় অঞ্চলে 21টা দেশকে নিয়ে ইওরা জোট। তার মানে অস্ট্রেলিয়াকে এর বেশিরভাগ ভারত মহাসাগরে হওয়ায় অস্ট্রেলিয়াকে ভারত মহাসাগরের দ্বীপ বলা হয়। আমি 2 নম্বরে চলে যাচ্ছি। নাম্বার 2, ভারত মহাসাগর বঙ্গোপসাগর। ভারত মহাসাগর মাইনাস বঙ্গোপসাগর, অর্থাৎ ভারত মহাসাগরকে বঙ্গোপসাগরকে পৃথক করেছে 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এখন এই যে ঝাপসা দেখাচ্ছে, এখন 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ভারত মহাসাগর বঙ্গোপসাগরকে পৃথক করেছে 10 ডিগ্রি, এটা বঙ্গোপসাগর। এটা শ্রীলঙ্কা। আপনি দেখবেন ম্যাপের মধ্যে, ডান দিক থেকে গেলে দেখবেন 0 ডিগ্রি, তারপরে দেখবেন 15 ডিগ্রি। 0 এবং 15 ডিগ্রি মাঝে যদি আপনি 10 ডিগ্রি নেন, তাহলে দেখবেন 10 ডিগ্রি উত্তর অক্ষরেখাটা এই জায়গা দিয়ে চলে যায়। এইটা হলো 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপরে এখানে বঙ্গোপসাগর, এই জায়গাটা আরব সাগর, আর নিচে হলো শ্রীলঙ্কা, অর্থাৎ এই অঞ্চলটা হলো ভারত মহাসাগর। তাহলে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরকে পৃথক করেছে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। আরব সাগর এবং ভারত মহাসাগরকে পৃথক করেছে কি? 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই অক্ষরেখার উপরে আরব সাগর, এর অক্ষরেখার উপরে বঙ্গোপসাগর, আর এর নিচে ভারত মহাসাগর। এখন আমার প্রশ্ন হলো, এই জায়গাটা সুমাত্রা, তাহলে সুমাত্রা কোন সাগরে? সুমাত্রা ইন্দোনেশিয়ার, তাহলে সুমাত্রা হবে ভারত মহাসাগরে। এই জায়গাটা লাক্ষাদ্বীপ,
এই জায়গাটা লাক্ষাদ্বীপ, তাহলে লাক্ষাদ্বীপ কোন সাগরে হবে? আরব সাগরে হবে। এখানে আন্দামান, আন্দামান দ্বীপ আমরা নাম শুনছি আন্দামান, তাহলে বঙ্গোপসাগর নিচে আমি দেখলাম আন্দামান, তাহলে আন্দামান কোন সাগরের দ্বীপ? বঙ্গোপসাগরের দ্বীপ। আর এই 10 ডিগ্রির নিচে হলো নিকোবর, তাহলে নিকোবর কোন সাগরের দ্বীপ? ভারত মহাসাগরের দ্বীপ। এই আন্দামান ও নিকোবর যদিও এটা একটা টেরিটরি অর্থাৎ একটা অঞ্চল, এই আন্দামান ও নিকোবর নিয়ে একটা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, সেই আন্দামান ও নিকোবর এই দুইটার রাজধানী হলো পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার, তাহলে পোর্ট ব্লেয়ার হলো আন্দামানের মধ্যে পড়েছে, তার মানে পোর্ট ব্লেয়ার কোন সাগরের অন্তর্ভুক্ত? বঙ্গোপসাগর। তাহলে আন্দামান ও নিকোবরের রাজধানী কোনটা? পোর্ট ব্লেয়ার। পরীক্ষা যে পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে, কারণ এটি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপরে। আর 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার নিচে নিকোবর হওয়ার কারণে যদি নিকোবর পরীক্ষা আসে তাহলে সেটা হবে ভারত মহাসাগরে। যদি এখানে মালদ্বীপস, তাহলে মালদ্বীপস যদি এখানে হয় তাহলে মালদ্বীপস কোন সাগরের দ্বীপ? ভারত মহাসাগরের দ্বীপ। আই থিংক ক্লিয়ার। এখন একটা বিষয় আমরা একটু আগে দেখছি 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা দেখছিলাম। 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার বামে ভারত মহাসাগর, ডানে প্রশান্ত মহাসাগর। আপনি মনে রাখবেন ওই রেখাটা 140 ডিগ্রি, এটা আস্তে আস্তে 10 ডিগ্রিতে থেমে যাবে, অর্থাৎ 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার নিচে এবং 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার বামে যেই জায়গাটা আছে আপনি ম্যাপ মিলিয়ে নেবেন, এটা পুরোটাই ভারত মহাসাগর। আর 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপরে প্রশান্ত এবং 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ডানে বা পূর্বে প্রশান্ত মহাসাগর। এই 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপরে এখানে যদি ফিলিপিন্স হয় তাহলে ফিলিপাইন কোন সাগরের দ্বীপ হবে? এই 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপরে হয় তাহলে সেটা হবে কি? প্রশান্ত মহাসাগর। এজন্যই ফিলিপাইন প্রশান্ত মহাসাগরে, এশিয়ার একমাত্র দেশ ফিলিপাইন যেটা প্রশান্ত মহাসাগরের দ্বীপ। আমরা অনেকেই মনে করি জাপান মনে হয় প্রশান্ত মহাসাগরের দ্বীপ, জাপান আসলে জাপান সাগরের দ্বীপ। তো যাই হোক, আই থিঙ্ক ভারত মহাসাগরের এটা হচ্ছে, এটার উত্তর দিকে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং ডান দিকে হবে 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এবার আমার প্রশ্নের উত্তর দেন, আন্দামান কোন সাগরের দ্বীপ? বলেন তো, কমেন্ট করেন। আন্দামান কোন সাগরের দ্বীপ? ভারত মহাসাগর না প্রশান্ত মহাসাগর নাকি আরব সাগর? আসলে বঙ্গোপসাগর। 3 নম্বর চলে যায় সীমানা। ভারত মহাসাগর মাইনাস আটলান্টিক মহাসাগর। ভারত মহাসাগর মাইনাস আটলান্টিক, এর উত্তর হলো উত্তমশা অন্তরীপ। উত্তমশা অন্তরীপ, যেটাকে ইংলিশে বলে কেপ অফ গুড হোপ। এই কেপ অফ গুড হোপ বলার একটা ইতিহাস আছে, আমরা তো দূর যাব না। আমি যে ম্যাপটা আঁকবো ধরে নেন এটা আফ্রিকা মহাদেশ, এটা আফ্রিকা মহাদেশ ধরে নেই, এটা দক্ষিণ আফ্রিকা, আফ্রিকার দক্ষিণ আফ্রিকার এই জায়গাটা এখানে উত্তমশা অন্তরীপ, এটাই কেপ অফ গুড হোপ। এই কেপ অফ গুড হোপের বামে আটলান্টিক এবং ডানে ভারত মহাসাগর। তাহলে কেপ অফ গুড হোপ, ডানে ভারত মহাসাগর আর বামে কি ভাই? আটলান্টিক মহাসাগর। এই
তাহলে আমরা দেখলাম ভারত মহাসাগরের চারদিকের এরিয়া জানা হয়ে গেল। এখন এই জায়গাটা মাদাগাস্কার, তাহলে মাদাগাস্কার কোন সাগরের দ্বীপ? মাদাগাস্কার ভারত মহাসাগরের দ্বীপ। তাহলে 3 নম্বরে ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর, এটাকে পৃথক করেছে উত্তর মহাসাগরী, যেটাকে বলা হয় কেপ অফ গুড হোপ ইংলিশে। এর বামে আটলান্টিক মহাসাগর এবং ডানে হলো ভারত মহাসাগর। নাম্বার 4, আটলান্টিক মাইনাস প্রশান্ত। আটলান্টিক মাইনাস প্রশান্ত মহাসাগর, এটা হলো হর্ন অন্তরীপ। আটলান্টিক ও প্রশান্তকে পৃথক করেছে হর্ন অন্তরীপ। আপনি দেখবেন ম্যাপের মধ্যে দক্ষিণ আমেরিকার একটা দেশ আছে চিলি এবং আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবং চিলিটা একবার চিকন হয়ে অনেক দূর চলে গেছে, আর আর্জেন্টিনা সাথে লেগে আছে। এটা আর্জেন্টিনা, মেসির দেশ আর্জেন্টিনা। এটাকে আমরা বলি আর জিতে না, এটা চিলি, মরিসের মতো একেবারে লম্বা। এইখানে এই জায়গাটা আমি যে দাগ দিলাম, এটা কেপ অফ হর্ন, কেপ অফ হর্ন অথবা হর্ন অন্তরীপ। এর ডানে আটলান্টিক এবং বামে হলো প্রশান্ত। বামে প্রশান্ত, ডানে আটলান্টিক, এই হর্ন অন্তরীপের দুই পাশে। তার মানে এখানে ফকল্যান্ড, তাহলে এই ফকল্যান্ড দ্বীপটা এটা কোন সাগরে? আটলান্টিক মহাসাগরে। আর এই প্রশান্ত মহাসাগর হলো চিলির এই কেপ অফ হর্নের বাম দিকে। এবারে নাম্বার 5 এ চলে যাই। প্রশান্ত আটলান্টিকে পৃথককারী হলো হর্ন অন্তরীপ। এই হর্ন অন্তরীপের মালিকানা কিন্তু আর্জেন্টিনা, দেখলে মনে হয় চিলি, আসলে মালিকানা হলো আর্জেন্টিনা। নাম্বার 5, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আটলান্টিক মাইনাস উত্তর মহাসাগর, যেটাকে আর্কটিক বলে, ARCTIC, আর্কটিক। এই আর্কটিকের বাংলা হলো উত্তর মহাসাগর। আটলান্টিক মাইনাস আর্কটিক বা উত্তর মহাসাগর, এটাকে পৃথক করেছে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা হলো আটলান্টিক এবং আর্কটিককে পৃথককারী। আমরা একটু এঁকে দেখি, আপনি দেখবেন, ধরেন এটা পৃথিবী, এই জায়গাটা হলো 66.5 ডিগ্রি। এখানে উত্তর আমেরিকা, নর্থ আমেরিকা, আর এটা হলো সাউথ আমেরিকা। এই জায়গাটা গ্রিনল্যান্ড, এখানে আইসল্যান্ড। বুঝতেছে? এটা গ্রিনল্যান্ড, এটা আইসল্যান্ড। এখন দেখেন, এই গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, এইখানটা আটলান্টিক। এই 66.5 ডিগ্রির উপরে উত্তর মহাসাগর এবং নিচে হলো আটলান্টিক মহাসাগর। এখন আপনি বলেন আইসল্যান্ড কোন সাগরের দ্বীপ হবে? আটলান্টিকে। আর গ্রিনল্যান্ড কোন সাগরের দ্বীপ? উত্তর মহাসাগর বা আর্কটিকের দ্বীপ।
অর্থাৎ এই রেখার উপরে আর্কটিক বা উত্তর মহাসাগর এবং এই রেখার নিচে হলো আটলান্টিক মহাসাগর। তার মানে এখানে আপনার কনফিউশন নাই যে গ্রিনল্যান্ড কোন সাগরের দ্বীপ। আটলান্টিক মহাসাগর বললেই আপনি কট, এটা হবে কিন্তু উত্তর মহাসাগর বা আর্কটিক অঞ্চলে। ক্লিয়ার? এখানে আলাস্কা দ্বীপটা এরকম, আলাস্কা উপদ্বীপ এই জায়গাটা যদি হয়, এই আলাস্কা উপদ্বীপের, এটা মনে রাখবেন, আলাস্কা উপদ্বীপটা কিন্তু দুইটা মহাসাগরের উপরে হলো আর্কটিক, আর আমরা তো দেখছি একটু আগে এর পাশে প্রশান্ত, তাহলে এটা হবে প্রশান্ত। আমি ওখানে পরে যাচ্ছি, তার মানে আটলান্টিক মাইনাস আর্কটিকের এরিয়া বুঝতে পারছেন। নাম্বার 6, এটা হলো ভারত মহাসাগর অথবা আটলান্টিক অথবা প্রশান্ত ও দক্ষিণ মহাসাগর। এই দক্ষিণ মহাসাগরকে ইংলিশে বলা হয় অ্যান্টার্কটিক, অর্থাৎ এই তিনটার সাথে পৃথক করেছে দক্ষিণ মহাসাগরকে। আমি মাইনাস দিলাম, মানে দক্ষিণ মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর। তো এটাকে পৃথক করেছে যেটা, সেটা হলো 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, যেটা ভারত মহাসাগর, আটলান্টিক, প্রশান্ত তিনটাকে পৃথক করেছে। তার মানে আমি যদি এটা ধরি পৃথিবী, এটা যদি হয় 66.5 ডিগ্রি সাউথ, তার মানে এখানে ভারত মহাসাগর আছে, এখানে প্রশান্ত আছে, এখানে আটলান্টিক আছে, আর এখানে আবার প্রশান্ত আছে। প্রশান্ত মহাসাগর দুইটা না একটা? পৃথিবী গোল দেখলে মনে হয় দুইটা, আসলে একটা। এটা পূর্ব। কে বলতে পারে পশ্চিম প্রশান্ত মহাসাগর কোন জায়গায়? পশ্চিম প্রশান্ত মহাসাগর কি এটা হবে না এটা হবে? পারলে বিস্কিট খাওয়াবো। পশ্চিম প্রশান্ত মহাসাগর এটা না এটা? ডান পাশ না বাম পাশ? কি বলতেছে? পশ্চিম প্রশান্ত মহাসাগর ডান বা বাম? এটা পশ্চিম না এটা পশ্চিম? কোনটা পশ্চিম প্রশান্ত মহাসাগর, ডানেরটা না বামেরটা? আসলে পশ্চিম প্রশান্ত মহাসাগর হলো ডানেরটা। লেফট 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 হবে না, হবে ডানেরটা। ডান ডান, কেউ ডান বলছে। ডান, যারা ডান বলছে তারা কারেক্ট। অর্থাৎ অস্ট্রেলিয়ার সাথে যেটা লেগে আছে এটা কিন্তু পশ্চিম প্রশান্ত মহাসাগর, এটা পূর্ব প্রশান্ত না। পূর্ব প্রশান্ত হলো ইউএস এর সাথে লেগে আছে সেটা। কেউ লেফট কেউ রাইট। ক্লিয়ার? এখন দেখেন এই জায়গাটা হলো অ্যান্টার্কটিক বা দক্ষিণ মহাসাগর। এই দক্ষিণ মহাসাগরে কোনো দেশ নাই। নিউজিল্যান্ডের অল্প একটু লেগে আছিল, অল্প একটু বলতে গেলে, কিন্তু নিউজিল্যান্ড হলো প্রশান্ত মহাসাগরের দ্বীপ, আর এই নিচে হলো দক্ষিণ মহাসাগর। তারপরে 66.5 ডিগ্রি। একটা বিষয় আমি মিস হয়ে গেছে, এটা যদি অস্ট্রেলিয়া, মনে আছে কিনা এটা অস্ট্রেলিয়ার কথা? এটা ভারত মহাসাগর, এটা প্রশান্ত মহাসাগর, 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, মনে পড়ে? এই ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার জন্য একটি সমুদ্র পথ আছে, এই পথের নাম ওয়ালেস লাইন। এখন বলেন ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার সমুদ্র পথের নাম কি? ওয়ালেস লাইন। আর ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে পৃথক করেছে কোন রেখা? 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, যা আমরা একটু আগে দেখেছি। তাহলে এটা হলো দক্ষিণ মহাসাগর, আমরা উত্তর মহাসাগর দেখছিলাম যেটা হলো 66.5 ডিগ্রির উপরে পেয়ে গেলাম। এখন একটা বিষয় অনেকের মধ্যে ধারণা, গ্রিনল্যান্ড কোন মহাদেশে? অনেকেই আমাকে অনেক কোশ্চেন করে। বিউফার জিকে তে আমি অনেকবার উত্তর দিয়েছি গ্রিনল্যান্ড কোন মহাদেশে। তারপরে আসে অনেকে জিজ্ঞেস করে আইসল্যান্ড কোন মহাদেশে। মহাদেশের একটা বিষয়, আমাদের
আফ্রিকা নিয়ে কোনো ঝামেলা নেই। আফ্রিকার মধ্যে ঝামেলা হলো আফ্রিকাটা, এটা আফ্রিকা, এই আফ্রিকা মহাদেশে ঝামেলা একটাই, সেটা হলো এখানে সিনাই, এটা লোহিত সাগর, আর এটা সিনাই উপদ্বীপ, আর এটা হলো মিশর, ইজিপ্ট। এই মিশরের একটা অংশ এশিয়ার মধ্যে, কারণ এখানে একটা খাল আছে, সুয়েজ খাল। এই সুয়েজ খালের এটা এই সুয়েজ খাল পৃথক করেছে এশিয়া এবং এখানে এশিয়া, আর এখানে হলো আফ্রিকা। এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে সুয়েজ খাল, আর মিশরের একটা অংশ হলো সিনাই। আর এই সিনাই উপদ্বীপ বা সিনাই উপত্যকা, আগে উপত্যকা ছিল, এখন উপদ্বীপ হয়ে গেছে, অর্থাৎ তিন দিকে পানি, উপরে এখানে ভূমধ্য সাগর, লোহিত সাগর, এখানে খাল, তার মানে উপদ্বীপ হয়ে গেছে। এই সিনাই উপদ্বীপ মিশরের অংশ, কিন্তু এটা এশিয়ার অন্তর্ভুক্ত। এবং এই কারণে পৃথিবী, মানে আমাদের মধ্যপ্রাচ্য যেটা বলি আমরা, এই মধ্যপ্রাচ্যে আফ্রিকার একটা দেশ আছে, এই আফ্রিকার একমাত্র দেশ মিশর, এই সিনাই উপদ্বীপের কারণে। এই মধ্যপ্রাচ্যে আফ্রিকার দেশ একটা, সেটা হলো মিশর। এই মধ্যপ্রাচ্যে ইউরোপের দেশ একটা, ইউরোপের একটা, তার নাম সাইপ্রাস। আর এই সাইপ্রাসের দুই ভাগে বিভক্ত, একটা তুর্কি সাইপ্রাস, একটা গ্রিক সাইপ্রাস। গ্রিক সাইপ্রাসটা হলো ইউরোপের অংশ, আর তুর্কি সাইপ্রাস হলো এশিয়ার অন্তর্ভুক্ত। তবে পলিটিক্যালি তার অবস্থান কিন্তু ইউরোপ, আমরা এটা পরে আসবো। অর্থাৎ মধ্যপ্রাচ্যে আফ্রিকার একটা দেশ মিশর, শুধু সিনাই উপদ্বীপের কারণে, আর তুর্কি সাইপ্রাসের কারণে ইউরোপের একটা অংশ মধ্যপ্রাচ্যে, সেটা হলো সাইপ্রাস। ওকে, আমরা পরের আলোচনায় যাই। তাহলে আফ্রিকা নিয়ে কোনো ঝামেলা নাই, ঝামেলা হয়ে যাচ্ছে যেটা, সেটা লিখতেছি, সেটা হলো ইউরোপ মাইনাস এশিয়া, ইউরোপ মাইনাস এশিয়া। কত? 1.8। ইউরোপ মাইনাস এশিয়া, এটা হলো 35 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, 35 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আপনি যদি দেখেন, ধরেন এটা যদি মূল মধ্যরেখা হয়, একটু আগে বলেছি 0 ডিগ্রি, তার মানে এর ডানে পূর্ব আর বামে কি হয়? পশ্চিম। তার মানে এই মূল মধ্যরেখার ডানে 35 ডিগ্রিতে চলে যান, 15, পূর্ব বলছে ডানে যাব 20, ধরেন 30, 30, 35, এই 35 ডিগ্রি। এই 35 ডিগ্রি এর ডানে হলো এশিয়া আর বামে হলো ইউরোপ। এই জন্যই দেখবেন রাশিয়াটা এরকমের গেলেও মস্কোর খুব কাছ দিয়ে এই 35 ডিগ্রি গিয়েছে। তার মানে এই রাশিয়ার বিশাল দেশ, তার বামে ইউরোপ আর ডানে হলো এশিয়া, অর্থাৎ রাশিয়ার মস্কোটাই পড়েছে ইউরোপের মধ্যে, আর বিশাল সাইবেরিয়া, এই বিশাল সাইবেরিয়া হলো এশিয়ার অন্তর্ভুক্ত। অর্থাৎ 35 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে। তাহলে আপনি সাইবেরিয়া বিশাল একটি তৃণভূমি, মানে বিশাল একটি বরফাবৃত অঞ্চল, যেটা এশিয়ার অন্তর্ভুক্ত কিন্তু রাশিয়ার মালিকানা। তাহলে রাশিয়ার মালিকানার যে অংশটা এশিয়ায়, তার নাম হলো সাইবেরিয়া। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। এই 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, এটা পৃথক করেছে বেশ কয়েকটাকে। আমরা একটু দেখি, এই জায়গাটা, এটা 0 ডিগ্রি, তাহলে 25 ডিগ্রি
এই জায়গাটা হলো গ্রিনল্যান্ড, এই জায়গাটা হলো আইসল্যান্ড, এই জায়গাটা হলো কেপ ভার্দে। তার মানে 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, এটা বামে যাবে 10, 20, 25। যারা দ্রাঘিমা রেখা বুঝেন না তাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। আমাদের পরের পড়াগুলো একটু ইন্টারেস্টিং, সমুদ্র আইন করবো আমরা একটু পরে। 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, তাহলে আপনি দেখেন এই রেখাটার বামে এটা হলো ইউরোপ, এই রেখার বামে উত্তর আমেরিকা, এই রেখার ডানে আফ্রিকা, 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখার ডানে আফ্রিকা মহাদেশ, আর বামে দক্ষিণ আমেরিকা। এখন বলেন তো ভাই, আটলান্টিক মহাসাগর একটা দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে, এখানে তো আমরা একটু আগে দেখলাম এটা আফ্রিকা, আর এর পাশেরটা হলো ইউরোপ। তার মানে আইসল্যান্ড এর বাম দিক দিয়ে চলে গেছে 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, তাহলে আইসল্যান্ড হলো ইউরোপে, কেপ ভার্দে হলো আফ্রিকায়, গ্রিনল্যান্ড হলো উত্তর আমেরিকায়। তার মানে গ্রিনল্যান্ড কোন মহাদেশের দেশ? উত্তর আমেরিকা। এই গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা, কিন্তু রাজনৈতিকভাবে ইউরোপের অংশ। আমরা রাজনৈতিক অংশটা পরে দেখতেছি। আমরা জিওপলিটিক্স আমরা ভূগোল নিয়ে আলোচনা করব, তারপর রাজনৈতিক অবস্থানে পরে যাব। আই থিংক ক্লিয়ার? তাহলে 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, এটা মাধ্যমে ইউরোপ এবং আমেরিকা এবং আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। এখন আপনাদের যদি ম্যাপ আছে, আই থিংক ম্যাপটা ধরে দেখলেই আপনি সীমানাটা ধরতে পারবেন। ওকে, আমাদের নেক্সট সমুদ্র সীমা। সমুদ্র সীমা সংক্রান্ত প্রশ্ন অনেক আছে, আমরা খুব শর্ট করি। এই সমুদ্র সীমা সংক্রান্ত আইনকে বলা হয় আনক্লোজ। এই আনক্লোজ মানে হলো ইউএন, মানে ইউনাইটেড নেশনস কনভেনশন অন ল অফ দ্য সি। ইউএন কনভেনশন অন ল অফ দ্য সি, এই আনক্লোজ এ যাবত 3টা হয়েছে। আনক্লোজ 3টা। নাম্বার 1, 3টা আমরা দেখি, সংক্ষেপে আপনারা দাগ দিয়ে নিতে পারেন। আনক্লোজ দ্য ফার্স্ট, আনক্লোজ দ্য সেকেন্ড, আনক্লোজ দ্য থার্ড। আই থিংক বুঝছেন। আমরা আনক্লোজ শব্দটা লিখে নেই। আনক্লোজ 3টা, 1, 2, 3। এটা রোমান অন লিখলে ফার্স্ট বলতে হয়। এই আনক্লোজ ফার্স্ট, এটা হলো, আমরা সম্মেলনটা লিখে নিই, এটা হওয়ার জন্য সম্মেলন হয়। এই সম্মেলনটা আনক্লোজ ফার্স্টে সম্মেলন হয় 1956 থেকে 58। এইটা সম্মেলন হয় 1960 থেকে 62। আর আনক্লোজ দি থার্ড হয় 73 থেকে 82। অর্থাৎ তিনটেই সম্মেলনের তারিখ 56 থেকে 58, 60 থেকে 62, 73 থেকে 82। এটা হয়েছিল জেনেভায়। এটা জেনেভা, এটাও জেনেভা, আর এটা হয় নিউ ইয়র্কে। আর এটার আইন হিসেবে লিপিবদ্ধ হয় 1958-এ। এটার আলোচনার কোনো নিষ্পত্তি হয়নি, কোনো সিদ্ধান্ত হয়নি। আর এটার আইন হয় 1982-তে। এজন্য আনক্লোজ দি থার্ড 1982 বলা হয়। কিন্তু যদি সম্মেলনের কথা বলে তাহলে কিন্তু 73 থেকে 82 বলতে হবে। এবং এই আনক্লোজ দি ফার্স্টে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে মহীসোপানকে।
আনক্লোজ দ্য সেকেন্ডে কোনো সিদ্ধান্তই তেমন হয়নি। আনক্লোজ দ্য থার্ড এটাই হলো সর্বশেষ এবং সর্বস্বীকৃত আন্তর্জাতিক সমুদ্র আইন। সর্বস্বীকৃত বা সর্বোচ্চ সমুদ্র আইন হলো আনক্লোজ দি থার্ড। আই থিংক ক্লিয়ার। সমুদ্র সীমা সংক্রান্ত আইনের নাম হলো আনক্লোজ। আনক্লোজ মিন্স হলো ইউএন কনভেনশন অন ল অফ দ্য সি। এটা হয় তিনটা, দি ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। দি ফার্স্ট হয় 1956 থেকে 58, 60 to 60 থেকে 62 এটা হলো 2 নাম্বার, আর 73 থেকে 82 এটা হলো 3 নাম্বার। অন এবং 2 হয় জেনেভা, আর 3 হয় নিউ ইয়র্কে। অনের আইন হয় 1958 এ, 2 এর কোনো আইন হয়নি, 3 এর আইন হয় 1982 তে। অনের গুরুত্ব পেয়েছে মহীসোফার, আর 3 হলো সর্বস্বীকৃত আইন, এবং সমুদ্র সীমা সংক্রান্ত সর্বোচ্চ আইন হলো আনক্লোজ দি থার্ড। ক্লিয়ার? এখন আমরা দেখি আনক্লোজ দি থার্ডে কি আছে আর আমাদের কি পড়া উচিত। নেট ভালো এখন, নেট ভালো, ক্লাস ভালো, কি বলে? বলতেছে স্যার ভালো ক্লাস না। হ্যাঁ, আচ্ছা আমরা একটা বিষয় দেখি, আনক্লোজ দি থার্ড এর মধ্যে কি কি বিষয় আছে সেটা। আমার সাথে আঁকেন একটু। আঁকেন, একটা বক্স করলাম। এটা ধরে নেই ভূমি, মাটি। ভালো কমার্স হচ্ছে। এটা হলো বেস লাইন। বেস লাইন বলতে বোঝাচ্ছি, বাংলায় বলে ভিত্তি রেখা। ভিত্তি রেখা বলতে বোঝাচ্ছি সর্বশেষ ভাটা, অর্থাৎ বেস লাইন বাংলায় বলে ভিত্তি রেখা, সর্বশেষ ভাটা। অর্থাৎ ধরেন এটা ভূমি, এই ভূমির পানিটা সর্বশেষ ভাটা হয়ে এ পর্যন্ত আসে, এবং এখান থেকে সমুদ্র সীমাটা কাউন্ট হবে। এই বেস লাইন থেকে সমুদ্র সীমা কাউন্ট করা হয়। এই বেস লাইন থেকে এতটুকুর দূরত্ব 12 নটিক্যাল মাইল। সমুদ্র সীমার হিসাব করা হয় নটিক্যাল মাইলে, অর্থাৎ বেস লাইন থেকে 12 নটিক্যাল মাইল, এটাকে বলা হয় টেরিটোরিয়াল শেলফ। এটাকে বলা হয়, আমি লিখতেছি না, আমি বলতেছি, আপনি শুনেন, বাংলায় বলি, এটা রাজনৈতিক সীমা। ইংলিশে বলে টেরিটোরিয়াল শেলফ। এখন দেখেন, এই 12 নটিক্যাল মাইল হলো একটা রাষ্ট্রের রাজনৈতিক সমুদ্র সীমা। পরীক্ষা আসবে কোন জায়গা থেকে 12 নটিক্যাল মাইল? ভিত্তি রেখা থেকে। ভিত্তি রেখা কি? সর্বশেষ ভাটা, অর্থাৎ ভাটার সময় যে পরিমাণ পানি চলে আসে তারপর থেকে শুরু হবে রাজনৈতিক সমুদ্র সীমা। এটা ইংলিশে বলে টেরিটোরিয়াল শেলফ। আমি একটু পরে বিবরণ লিখে দেব। আর এই রাজনৈতিক সমুদ্র সীমায় আপনি আপনার একচ্ছত্র আধিপত্য, ইউর টেরিটরি, আপনি ইচ্ছা মতো যেরকম ইচ্ছে সেরকম ভোগ করতে পারবেন। দক্ষিণ কোরিয়া এটা ভরাট করে তারা কৃষি জমি বানিয়েছে। আপনি মনে রাখবেন, এটা হলো আপনার ন্যাশনাল এয়ার স্পেস।
ন্যাশনাল এয়ার স্পেস। ন্যাশনাল এয়ার স্পেস বলতে বোঝাচ্ছি যে আপনার জাতীয় যে আকাশ সীমা, সে আকাশ সীমা হলো আপনার ভূমি থেকে সমুদ্রের দিকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত। এরপরের এটা আকাশ সীমা আপনার না, অর্থাৎ এর পরে যে অংশটা এটা সম্পূর্ণ হলো ইন্টারন্যাশনাল এয়ার স্পেস। ইন্টারন্যাশনাল এয়ার স্পেস তার মানে 12 নটিক্যাল মাইল আপনার এর মধ্যে এর পানিতে, পানির নিচে এবং পানির উপরে সম্পূর্ণ জায়গাটা হলো আপনার, এবং আপনি আপনার ইচ্ছা মতো ভোগ করতে পারবেন। আর পরেরটা হলো ইন্টারন্যাশনাল কি ভাই? এয়ার স্পেস। এখন দেখেন এই জায়গাটায় এই 12 পরে অতিরিক্ত 12 নটিক্যাল মাইল, আর এখান থেকে ধরলে এটা হবে 24 নটিক্যাল মাইল ধরেন এই পর্যন্ত। অর্থাৎ 12 পরে 12 নটিক্যাল মাইল অথবা ভিত্তি রেখা থেকে 24 নটিক্যাল মাইল। পরীক্ষা আসবে যে এইটাকে বলা হয় সংলগ্ন সীমা, ইংলিশে বলে কন্টিগুয়াস শেলফ। কন্টিগুয়াস শেলফ আমি লিখে দিই একটু পরে। এই 24 নটিক্যাল মাইল যদি প্রশ্ন আসে সংলগ্ন সীমা একটি রাষ্ট্রের কত, 24 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমা থেকে সংলগ্ন সীমা কত, 12 নটিক্যাল মাইল। এই জায়গাটা হলো আপনি 4টা অধিকার পাবেন। এই সংলগ্ন সীমায় আপনার অধিকার থাকবে 4টা, আমি একটু পরে লিখে দিব, এখন বলে নেই। এখানে আপনি মৎস্য শিকার করতে পারবেন, এখানে আপনি শুল্ক নিতে পারবেন, এটা আপনার স্বাস্থ্যের জন্য ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এটা হলো স্বাস্থ্য সংক্রান্ত অঞ্চল, স্যানিটারি টেরিটরি জোন বলা হয়। আর 4 নম্বর হলো অভিবাসন, তার মানে মৎস্য শুল্ক, মৎস্য শুল্ক, তারপরে হলো অভিবাসন, তারপরে হলো স্বাস্থ্য। এবারে দেখেন এটা ধরে নিচ্ছি এই জায়গা থেকে 188 নটিক্যাল মাইল, আর ভিত্তি রেখা থেকে সেটা হবে 200 নটিক্যাল মাইল। যদি আমি এখান থেকে বলি তাহলে সেটা হবে 200 নটিক্যাল মাইল। আর যদি বলি আমি রাজনৈতিক সমুদ্র সীমার পরে কত, তাহলে 188 নটিক্যাল মাইল। এটাকে বলা হয় অর্থনৈতিক সমুদ্র সীমা। অর্থনৈতিক সীমা, তাহলে অর্থনৈতিক সীমা এটাকে ইংলিশে বলে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এই অর্থনৈতিক সীমায় আপনি 3টি অধিকার ভোগ করতে পারবেন। এখানে আপনি কোনো কৃত্রিম দ্বীপ অথবা স্থাপনা তৈরি করতে পারবেন, এখানে কোনো দ্বীপ যে গেছে সেটা আপনি পাবেন, এখানে সামুদ্রিক গবেষণা করতে পারবেন, আর এখানে পরিবেশ সংরক্ষণ করতে পারবেন। পরিবেশ সংরক্ষণ, সামুদ্রিক গবেষণা, আর কোনো দ্বীপ স্থাপনা বা কৃত্রিম দ্বীপ অথবা কোনো কাঠামো নির্মাণ করতে পারবেন। তার মানে তেল গ্যাস উত্তোলন করতে পারবেন, এখানে একটা গ্যাস মিল করতে পারবেন, সমস্যা নেই। তার মানে আমি যদি প্রশ্ন করি অর্থনৈতিক সীমা কত নটিক্যাল মাইল, 200। রাজনৈতিক সীমা থেকে অর্থনৈতিক সমুদ্র সীমা কত, 188 নটিক্যাল মাইল। এরপরে একটা মনে রাখবেন, এই রাজনৈতিক সমুদ্র সীমা সম্পর্কে আনক্লোজ দি থার্ডের 3 নম্বরে বলা আছে, 3 নম্বর অনুচ্ছেদে। এই অর্থনৈতিক সমুদ্র সীমা সম্পর্কে বলা আছে 57 নম্বর অনুচ্ছেদে। আর এই আনক্লোজ দি থার্ডের 76 এক অনুচ্ছেদে একটা কথা বলা আছে, সেটার নাম হলো মহীসোপান। মহীসোপানকে ইংলিশে বলা হয় কন্টিনেন্টাল শেলফ, আর এই মহীসোপানটা হলো অগভীর সমুদ্র। অর্থাৎ দেখেন এটা ভূমি, অগভীর অগভীর। মনে রাখবেন সমুদ্রের তলদেশে গভীর থাকবে না অগভীর থাকবে ভূমি, তা কিন্তু কেউ জানে না। যদি অগভীর ভূমি থাকে তাহলে সেটা হবে মহীসোপান, অগভীর ভূমি না থাকলে মহীসোপান হবে না। তাই সব দেশের মহীসোপান থাকে না, কথাটা মনে রাখবেন।
মহিষপান সবার থাকবে না। এখানে মহিষপান দেখতে পাচ্ছি কারণ এটা অগভীর, ভূমিটা এইভাবে যাচ্ছে, এই যে এখানে দিয়ে গভীর, তার মানে এই 200 পরে যদি অগভীর থাকে তাহলে সেটা হবে মহিষপান, এবং এইখান থেকে এই মহিষপান হবে 350 নটিক্যাল মাইল। 350 নটিক্যাল মাইল হবে মহিষপান। যদি 200 পরে 1 নটিক্যাল মাইলও অগভীর সমুদ্র থাকে তাহলে সেটা হবে মহিষপান, যদি না থাকে তাহলে মহিষপান পাবে না। একটা কথা মনে রাখবেন, এই 200 অর্থনৈতিক সমুদ্র সীমার মধ্যে ব্যবহৃত হবে, তবে এই 200 পরে অতিরিক্ত যে 150 নটিক্যাল মাইল, এই 150 নটিক্যাল মাইল এখানে যদি কোনো সম্পদ আহরণ করে, এখান থেকে কোনো সম্পদ আরোহিত হয়, তাহলে তার একটা অংশ ইসবাকে দিতে হবে। ইসবা, একটা অংশ দিতে হবে ইসবাকে। ইসবা মিন্স ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি। এই ইন্টারন্যাশনাল সি বেড অথরিটিকে পরবর্তী 150 নটিক্যাল মাইল থেকে যে সম্পদ আহরণ করা হবে তার একটা অংশ ইসবাকে দিতে হবে। তার মানে মহিষপান 350 নটিক্যাল মাইল। আমি একটু আগে বলছি মহিষপান সব দেশে থাকে না, যদি অগভীর সমুদ্র 200 পরে থাকে তাহলে মহিষপান হবে। আমি জানি এটা নিয়ে আপনাদের অনেক কোশ্চেন থাকবে, আমি দেখে হয়তো বা উত্তর করতে পারবো। আপনারা সবাই একটু দয়া করে একটু শেয়ার করে দেন, যদি ভালো লাগে কমেন্ট করেন, পারলে একটু শেয়ার করে দেন। 418 শেয়ার, 418 শেয়ার, মাত্র 418 শেয়ার, এটা কোনো কথা? আর এখন দেখতেছি অনলাইনে অনেক কম আছেন, আমি টেকনিক্যাল প্রবলেম ছিল, এখন আছে 1.8k এখন পর্যন্ত। এখন মনে হয় এটা খুব দুঃখজনক, আপনারা শেয়ার করেন। আর আমি দেখতে পাচ্ছি আপনারা কমেন্ট করতেছেন। আমি একটু টেকনোলজির বাইরে, বললাম তো যে আমার বরিশাল থেকে শেয়ার করতে হচ্ছে, অনেকভাবে এটা তৈরি করতে হচ্ছে। তো যাই হোক, আসেন 350 নটিক্যাল মাইল মহিষপান। একটাকে বলছি 200 পরে অগভীর সমুদ্র থাকলে মহিষপান হবে, নয়তো হবে না। তার মানে এই 200 নটিক্যাল মাইলের পরে এখানে ওপেন সি, অর্থাৎ মুক্ত সমুদ্র। 200 পরে মুক্ত সমুদ্র। যদি মহিষপান থাকে তাহলে 350 এর পরে মুক্ত সমুদ্র হবে। যদি মহিষপান 350 এর বেশিও যদি অগভীর সমুদ্র থাকে তাহলে তার সবটুকুই মহিষপান হবে। আর সেক্ষেত্রে বাংলাদেশের মহিষপান 354 নটিক্যাল মাইল। তাহলে বাংলাদেশের মহিষপান কিন্তু বেশি, কারণ বাংলাদেশে 350 এর পরেও অগভীর সমুদ্র আছে। একটা কথা মনে রাখতে হবে, মহিষপানে যদি পার্শ্ববর্তী কোনো দেশের সাথে ঝামেলা হয়, সেই ঝামেলা মিটমাট করার জন্য দুইটা পদ্ধতি, একটা হলো ইকুইডিস্টেন্স আর একটা হলো ইকুইটি, অর্থাৎ হয়তো ন্যায্যতার ভিত্তিতে নয়তো সমদূরত্বের ভিত্তিতে। ন্যায্যতার ভিত্তিতে সমাধান হবে, নয়তো সমদূরত্বের ব্যবধানে। অর্থাৎ মহিষপান সংক্রান্ত আমি বিস্তারিত যখন লিখবো তখন বলে দেব। আমি আবার আসি, রাজনৈতিক সমুদ্র সীমা নটিক্যাল মাইল, এটা সম্পূর্ণ আপনার টেরিটরির অংশ, এটা আপনার ন্যাশনাল এয়ার স্পেস। এরপরে যা থাকবে সব ইন্টারন্যাশনাল এয়ার স্পেস। আর পরে নটিক্যাল মাইল, যেটা আপনার শুল্ক অঞ্চল, সংলগ্ন সীমা বলা হয়। এখানে মৎস্য আহরণ করতে পারবেন, এখানে শুল্ক আহরণ করতে পারবেন, শুল্ক নিতে পারবেন, এখান থেকে স্বাস্থ্যের জন্য ব্যবহার করতে পারবেন, এবং হলো অভিবাসন সংক্রান্ত এই অঞ্চলটা। এরপরে হলো 200 নটিক্যাল মাইল উপকূল থেকে বা রাজনৈতিক সমুদ্র সীমা থেকে হলো 188 নটিক্যাল মাইল। এটা হলো অর্থনৈতিক সীমা। এখানে তিনটি ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কৃত্রিম দ্বীপ, গবেষণা এবং হলো মানে দ্বীপ স্থাপনা নির্মাণ, গবেষণা এবং হলো পরিবেশ। আরেকটা হলো মহিষপান। মহিষপানটা হলো প্রথম 200 নটিক্যাল মাইল, এটা আপনি অর্থনৈতিক সমুদ্র সীমার মধ্যে ব্যবহার করবেন। পরে 150 নটিক্যাল মাইল থেকে যে সম্পদ আহরণ করা হবে তার একটা অংশ ইসবাকে দিতে হবে। আর মুক্ত সমুদ্র, এটা হলো 200 নটিক্যাল মাইলের পরের অঞ্চল হলো মুক্ত সমুদ্র। যদি কোনো দেশের মহিষপান থাকে তাহলে 350 এর পরে মুক্ত সমুদ্র হবে। মহিষপানের কোনো সমস্যা দুটি ভাবে সমাধান করা হয়, একটা হলো সমদূরত্ব আর একটা হলো ন্যায্যতা। মনে রাখতে হবে, বাংলাদেশ মহিষপান সংক্রান্ত মামলা করেছে ভারত এবং মিয়ানমারের বিরুদ্ধে, যার ভিত্তি ছিল ন্যায্যতা, অর্থাৎ সমদূরত্ব না, ন্যায্যতার দাবি ছিল বাংলাদেশের। ন্যায্যতা কথাটা যেন মনে থাকে। ওকে,
আই থিঙ্ক আর আপনাদের লিখতে আপনারা যে যা শুনছেন এটাই আই থিঙ্ক আপনারা বারবার শুনলে এটা উত্তরটা পেয়ে যাবেন। আমার প্রশ্নের উত্তর দেন সবাই। সংলগ্ন সীমা কত নটিক্যাল মাইল? সংলগ্ন সীমা 24-12 কি বলতেছে? 24-12 কি বলতেছে? সংলগ্ন সীমার উত্তর, সংলগ্ন সীমার উত্তর 24 না 12? সংলগ্ন সীমা কত? 24 নটিক্যাল মাইল। গুড। কি বলছে? নাম কি? ইসরাত এমা, ইশরাক, ফরিদা পারভিন। 24। গুড। আচ্ছা, যদি আমি বলি রাজনৈতিক সমুদ্র সীমার পরে অর্থনৈতিক সমুদ্র সীমা কত? রাজনৈতিক সমুদ্র সীমার পরে অর্থনৈতিক সমুদ্র সীমা কত? বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন কত? নাম্বার 1 টেরিটোরিয়াল শেলফ। নাম্বার 1 টেরিটোরিয়াল শেলফ, এটা হলো ভিত্তি রেখা থেকে, এটি কে পারেন ভিত্তি রেখা কি? ভিত্তি রেখা থেকে পার নটিক্যাল মাইল, নটিক্যাল মাইল। এটা অনুচ্ছেদ যদি বলা হয়, অনুচ্ছেদ হলো 3 নম্বর অনুচ্ছেদ, আনক্লোজ দি থার্ডের 1982 সালের আইনের 3 নম্বর অনুচ্ছেদ, এবং এটা আপনার একচ্ছত্রাধিপত্য। দেখি কে পারেন। কোন দেশের উপকূল থেকে আমি একটু আপনাদেরকে প্রশ্ন করতেছি, আমাকে একটু উত্তর দিবেন যে ইন্টারন্যাশনাল এয়ার স্পেস এটা উপকূল থেকে কত নটিক্যাল মাইলের পর থেকে শুরু হবে? 12, 24, 200। ইন্টারন্যাশনাল এয়ার স্পেস খুদা দে লাগছে আল্লাহ না, একজন বলছেন 200 হয়নি। ইয়েস, 12 নটিক্যাল মাইল। যে বলছেন ওনার নাম হলো রিফাত খান অনিক, থ্যাংক ইউ ভেরি মাচ। 188 বলছেন হয়নি, 12 হবে উত্তর। থ্যাংক ইউ। আর প্রশ্ন, এবার একটা প্রশ্ন করি, সেটা হলো যে পারবে তাকে থ্যাংক দেব, অনেক থ্যাংক দেব। সংলগ্ন সীমা, এই সংলগ্ন সীমায় একটা রাষ্ট্র কয়টি সুবিধা পাবে? সংলগ্ন সীমায় একটি রাষ্ট্র কয়টি সুবিধা পাবে? সংলগ্ন সীমায় একটি রাষ্ট্র কয়টি সীমা পাবে? উত্তর দিচ্ছেন কেউ? সংলগ্ন সীমায় একটি রাষ্ট্র কয়টি সুবিধা পাবে? 4টি বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ অনি সাহা, থ্যাংক ইউ। তার কমেন্ট আমি প্রথম দেখছি। 4টি। আমি 3টা বলি, আপনি একটা বলবেন। রেডি? আমি 3টা বলবো, আপনি একটা বলবেন। কাস্টমস বা শুল্ক, ফিশিং বা মৎস্য, স্যানিটারি বা স্বাস্থ্য, আর একটা কি 4 নম্বরটা? সংলগ্ন সীমায় 4টি সুবিধা, আমি 3টা বলছি। কাস্টমস বা শুল্ক, ফিশিং বা মৎস্য, স্যানিটারি বা স্বাস্থ্য, আর একটা কি? ইমিগ্রেশন। থ্যাংক ইউ ভেরি মাচ আল ইসলাম হাসান। ওকে, আপনারা বুঝতে পারছেন। টেরিটোরিয়াল শেলফ হলো রাজনৈতিক সমুদ্র সীমা। কন্টিগুয়াস শেলফ, আমি ইংলিশগুলো লিখে দিচ্ছি। কন্টিগুয়াস শেলফ, কন্টিগুয়াস শেলফ বা সংলগ্ন সীমা, এটা হলো ভিত্তি রেখা। ভিত্তি রেখা মানে সর্বশেষ ভাটা বা বেস লাইন থেকে 24 নটিক্যাল মাইল। এখানে 4টি সুবিধা। 1 শুল্ক, 2 মৎস্য, 3 স্বাস্থ্য,
উপকূলীয় দেশ পাবে এই সুবিধা। নাম্বার 4 অভিবাসন বা ইমিগ্রেশন। নাম্বার 3 এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এটা কি বলি আমরা? অর্থনৈতিক সীমা। এটা অনুচ্ছেদ 57 নং অনুচ্ছেদে আছে আনক্লোজ দি থার্ডে। বৃত্তি রেখা থেকে 200 নটিক্যাল মাইল। আর যদি বলি রাজনৈতিক সীমা, রাজনৈতিক সীমা থেকে 188 নটিক্যাল মাইল। নাম্বার 4 কন্টিনেন্টাল। আচ্ছা, অর্থনৈতিক সমুদ্র সীমার সুবিধা 3টি। 1 কৃত্রিম দ্বীপ বা স্থাপনা। নাম্বার 2 সামুদ্রিক গবেষণা বা রিসার্চ। নাম্বার 3 পরিবেশ সংরক্ষণ। এই 3টি অধিকার পাবেন: কৃত্রিম দ্বীপ বা স্থাপনা বা কাঠামো নির্মাণ, সামুদ্রিক গবেষণা এবং পরিবেশ সংরক্ষণ। মনে রাখবেন, পরীক্ষার প্রশ্ন আসলে ইনশাআল্লাহ এই লেকচার থেকে কমন পড়বে, আশা করি ইনশাআল্লাহ। নাম্বার 4 মহীসোপান। ইংলিশে বলা হয় কন্টিনেন্টাল শেলফ। কন্টিনেন্টাল শেলফ। এটা কি বাংলায় বলে অগভীর সমুদ্র। বৃত্তি রেখা থেকে 350 নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইলের 200 নটিক্যাল মাইলের পরের 150 নটিক্যাল মাইলে মাইলের পরের 150 নটিক্যাল মাইলে মাইল থেকে প্রাপ্ত সম্পদের অংশ ইসপাকে দিতে হবে। ইসপা মিন্স ইন্টারন্যাশনাল। অনেকে স্ক্রিনশট এবং লেখার জন্য সময় চাপে বলেন পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি। অর্থাৎ 350 নটিক্যাল মাইলের 200 নটিক্যাল মাইল আপনি অর্থনৈতিক সমুদ্র সীমার মধ্যেই পাবেন। ওটার পরে যে দেশ থাকবে সেটাকে আপনার একাংশ ইসবাকে দিতে হবে। আর এই সমস্যা সমাধান, এই কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপানের সমস্যার সমাধান দুটি পদ্ধতিতে হবে। এক, সমদূরত্ব অথবা ইকুইডিস্টেন্স, আর দুই হলো ন্যায্যতা অথবা ইকুইটি। এবং এই ন্যায্যতার নিচে লিখবেন বিডি সমুদ্র সীমা মামলা। পরীক্ষা আসবে বাংলাদেশ কোন গ্রাউন্ড থেকে বা কোনটির ভিত্তিতে সমুদ্র সীমা মামলার সমাধান চেয়েছে, সেটা হলো ন্যায্যতা বা ইকুইটি।
নাম্বার 5, ওপেন সি অথবা মুক্ত সমুদ্র 200 নটিক্যাল মাইলের পরের অঞ্চল। 200 নটিক্যাল মাইলের পরের অঞ্চল। আমি একটু আগে বলছি যদি মহিষাপান থাকে তাহলে মহিষাপানের পরে শুরু হবে মুক্ত সমুদ্র। এটা মনে রাখলেই চলবে, এটা আমাদের লিখতে হবে না। তবে এটা মনে রাখতে হবে যে ওপেন সি আসলেই বলতে হবে 200 নটিক্যালের পরের অঞ্চল। এখানে সব দেশের অধিকার সমান বা স্বাধীনতা থাকবে। অধিকারের ক্ষেত্রে স্বাধীনতা থাকবে, যে যা ইচ্ছা তা করতে পারবে। আপনি ইমারত তৈরি করলেও করতে পারবেন, ওখানে যদি আপনি ভবন নির্মাণ করে বসবাস করেন কেউ কিছু করতে পারে না। কিন্তু আপনাকে আগে যেতে হবে, ফ্ল্যাগ যার আগে হবে ওই টেরিটরি তার হবে। এবং এই জন্যই এই মুক্ত সমুদ্রেও মানে দক্ষিণ চীন সাগরের যে মুক্ত সমুদ্র, এই দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে চীন। তাহলে দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে কে? চীন। কিভাবে? মুক্ত সমুদ্র অঞ্চলে। কারণ মুক্ত সমুদ্র আগে যাবে, আগে গেলেই ওর ফ্ল্যাগ হবে, ফ্ল্যাগ হলেই ও ওখানে ও রাজত্ব করতে পারবে। তার মানে আমরা এখন দেখতে পারি দক্ষিণ চীন সাগরের ভূরাজনীতি। আপনারা শেয়ার করেন না কেন? তার মানে পরের টপিক দক্ষিণ চীন সাগরের ভূরাজনীতি। ধরে নেই এটা চীন, ধরে নেই এটা চীন। খেয়াল করতে হবে এখানে তাইওয়ান, এটা হলো ভিয়েতনাম। তাইওয়ান, ভি ফর ভিয়েতনাম। এটা মালয়েশিয়া, এটা সিঙ্গাপুর, এটা ব্রুনেই, এটা ফিলিপাইন। তোমার সাথে আবার বলেন টি ফর কি? টি তাইওয়ান, ভি ভিয়েতনাম, এম মালয়েশিয়া, এস সিঙ্গাপুর, বি ব্রুনেই, পি ফিলিপাইন। 1 2 3 4 5 6। এটা হলো সাউথ চায়না সি অর্থাৎ দক্ষিণ চীন সাগর। এখন দেখেন চীন থেকে 200 শেষ, টি থেকে 200 শেষ, 200 শেষ, মালয়েশিয়া থেকে 200 শেষ, সিঙ্গাপুর থেকে 200 শেষ, ব্রুনেই থেকে 200 শেষ, ফিলিপাইন থেকে 200 শেষ। তার মানে সবার কাছ থেকে 200 ডিগ্রি শেষ হয়ে গেলে এই অঞ্চলটা এটা হলো মুক্ত সমুদ্র। এই মুক্ত সমুদ্র অঞ্চলে এখানে যে আগে গিয়ে তার অধিকার নিতে পারে। এবং এখানে চায়নার যে পলিটিক্সটা করেছে সেটা হলো চায়না অনেক আগে থেকে অর্থাৎ সাউথ চায়না সি, এখানে এই চীন 1947 সালে একটা লাইন দিয়েছে, 9 ড্যাশ লাইন। 9 ড্যাশ লাইনটা কি দেখেন, 1 2 3 4 5 6 7 8 9। এক মানে এখানে 6টার 6টা ডট, ওদের সীমা শেষ হয়ে গেছে। তারপরে উপরে আরো 3টা ডট দিয়েছে। তার মানে 1 2 3 4 5 6 7 7 8 9, এই 9টা ডট লাইন যেটা ইউ শেপ। দেখেন আপনি যদি যান দেখবেন ইউ শেপ। এই ইউ শেপ লাইন যেটা হলো 9 ড্যাশ লাইন, এই 9 ড্যাশ লাইন এটা হলো দক্ষিণ চীন সাগরে চীনের নিয়ন্ত্রণ রেখা। মনে রাখবে 9 ড্যাশ লাইন দক্ষিণ চীন সাগরে চীনের নিয়ন্ত্রণ রেখা।
আর এই নিয়ন্ত্রণ রেখা দিয়েছে 1947 সালে। এবং তারা এই আন্তর্জাতিক সমুদ্র সীমা আইন হওয়ার আগেই, এটা তো অনেক আলোচনার বিষয়, তো তারা এখানে একটা নিয়ন্ত্রণ রেখা দিয়ে দিয়েছে। কিন্তু এই 9 ড্যাশ লাইন এখন কিন্তু 9 ড্যাশ লাইন নাই, এটা এখন 11 ড্যাশ লাইন। অর্থাৎ চায়না এখন এখানে আরো 2টা রেখা বাড়িয়েছে, এবং যার কারণে দক্ষিণ কোরিয়া এবং জাপান তারা এটার বিরোধিতা করছে, কারণ এই ড্যাশ লাইন দক্ষিণ কোরিয়া এবং চীনের, জাপানের মধ্যে ঢুকে যাচ্ছে। অর্থাৎ সাউথ চায়না সি থেকে এখন পূর্ব চীন সাগরও এই রেখা নিয়ে গেছে। আপনার যে প্রশ্ন আসে 9 ড্যাশ লাইন এটি কোন সাগরে দেওয়া হয়েছে? সাউথ চায়না সি। 11 ড্যাশ লাইন কোথায়? পূর্ব চীন চায়না সি বা পূর্ব চীন সাগরে। এখানে এখন দেখেন এই চীন এই দক্ষিণ চীন সাগরে কেন এত ইয়া করলো, এর মধ্যে অনেক কারণ আছে। এই দক্ষিণ চীন সাগরের কমপক্ষে 3টা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। দক্ষিণ চীন সাগরে কমপক্ষে 3টি ইম্পর্টেন্স রয়েছে, যে কারণে দক্ষিণ চীন সাগরে চীন 7টি কৃত্রিম দ্বীপ বানাচ্ছে। 7টি কৃত্রিম দ্বীপ। এখন বলেন চায়না 7টি কৃত্রিম দ্বীপ বানাচ্ছে কোথায়? দক্ষিণ চীন সাগরে। তার মানে এখানে আপত্তি জানাবে কে? 1 2 3 4 5 6। তাহলে দক্ষিণ চীন সাগরে 7টি কৃত্রিম দ্বীপ বানালে কয়টা দেশ আপত্তি জানায়? 6টা দেশ। তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, ফিলিপিন্স। 6টা দেশ আপত্তি জানায়। ইতিমধ্যে ফিলিপাইন আদালতে মামলা করেছে, আন্তর্জাতিক আদালতে মামলা করেছে, রায়ও পেয়েছে। 2017 সালে রায়ও পায়। কিন্তু সেই রায়, ওই রায়ের মানে ব্যাপারটা এরকমের ছিল, রায়ে বলা ছিল যে এই রায় মানতে কোনো পক্ষই বাধ্য নয়, এবং রায়টা পুরো একটা হাস্যকর রায় ছিল। এবং যে কারণে ফিলিপাইন যে আদালতে গেছে, এবং জাপানের মামলা এখনো চলছে, জাপানের মামলা এখনো চলমান। আমার প্রশ্নের উত্তর দেন, দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের বিরুদ্ধে কয়টি দেশ মামলা করে? 2টি, ফিলিপাইন এবং কে? জাপান। কে রায় পেয়েছে? ফিলিপাইন। ফিলিপাইনের পক্ষেই রায় গেছে, চীনকে বলছে যে চীন আগ্রাসন চালাচ্ছে, কিন্তু এই রায় মানতে কেউ বাধ্য না, এরকম একটা কথা বলেছে। আর জাপানের বিরুদ্ধে এখন পর্যন্ত এই মামলা চলমান আছে, এখন পর্যন্ত এটা নিষ্পত্তি ঘটে নাই। প্রশ্নের উত্তর দেন, 9 ড্যাশ লাইন কবে দেয়? 47 সালে। কে দেয়? চীন। এই 9 ড্যাশ লাইন এটা কোথায়? দক্ষিণ চীন সাগরে। 11 ড্যাশ লাইন কোথায়? পূর্ব চীন সাগরে। 11 ড্যাশ লাইনের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে কে? সাউথ কোরিয়া এবং কে? জাপান। আমি দক্ষিণ চীন সাগরের ইম্পর্টেন্স বলছিলাম, আপনারা এখানে দেখতে পাইলে আমি এই দক্ষিণ চীন সাগরের গুরুত্ব লিখতে পারি। নাম্বার 1, এখানে 7 বিলিয়ন ব্যারেল তেল আছে। 7 বিলিয়ন ব্যারেল তেল এই দক্ষিণ চীন সাগরে। তার মানে 7 বিলিয়ন মানে হলো 700 কোটি ব্যারেল তেলের অনুসন্ধান আছে। এখানে 900 টিসিএফ গ্যাস আছে। 900 টিসিএফ গ্যাস, ট্রিলিয়ন কিউবিক ফুট। আপনারা কি জানেন 2007 সালে গার্ডিয়ান পত্রিকা বলেছিল যে বঙ্গোপসাগরে 100 টিসিএফ গ্যাসের সন্ধান আছে। আমাদের বাংলাদেশের মাত্র 0.1 টিসিএফ চাহিদা বছরে। 0.1 টিসিএফ, যে পরিমাণ আয়তন ওই অনুসারে আর কি বলা হয়েছে। সেখানে বলছে যে 100 টিসিএফ মানে 1000 বছরের জ্বালানি চাহিদা পূরণ করবে আমাদের বঙ্গোপসাগরের তেল গ্যাস। তার মানে নাম্বার 2, নাম্বার 3, এখানে একটা বিখ্যাত দ্বীপ আছে, স্প্রাটলি দ্বীপপুঞ্জ। স্প্রাটলি দ্বীপপুঞ্জ লক্ষ্য করেন, স্প্রাটলি দ্বীপপুঞ্জ দক্ষিণ চীন সাগরে। এখানে 900 টিসিএফ গ্যাস, 7 বিলিয়ন ব্যারেল তেল। আর এই দক্ষিণ চীন সাগর এমন একটা বিষয় যে এই সাগরের সাথে সংযুক্ত আছে কমপক্ষে 3টি প্রণালী, এবং 3টি প্রণালী দিয়ে পৃথিবীর বাণিজ্যের 50% বাণিজ্য হয় 3টি
প্রণালী দিয়ে। পৃথিবীর 50% বাণিজ্য হয় কয়টি প্রণালী দিয়ে? 3টি প্রণালী দিয়ে। প্রণালী 3টা আমি একটু পরে বলতেছি। এখন আমরা এটা আমি মুছে ফেলবো, প্রশ্নের উত্তর দেন। রেডি? আমি একটু উত্তর দেখবো। 1 নম্বর প্রশ্ন, 11 ড্যাশ লাইন, এখানে কোন দুটি দেশ চীনের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে? 11 ড্যাশ লাইনে চীনের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে কোন দুটি দেশ? কে পারছে? পরে আসবে 11 ড্যাশ লাইনে কোন দুটি দেশ আপত্তি জানিয়েছে? দক্ষিণ কোরিয়া ও জাপান। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, একজন বলছেন। আচ্ছা, এবারে প্রশ্ন উত্তর দেন যে 9 ড্যাশ লাইন, এই 9 ড্যাশ লাইন এটি কত সালে দেওয়া হয়? 1947 সালে। লাস্ট অন, এই 9 ড্যাশ লাইনে বা এই দক্ষিণ চীন সাগরে চীনের যে বাহিনী তার নাম গেরিসন বাহিনী। গেরিসন বাহিনী। এখন বলেন, চীনের দক্ষিণ চীন সাগরে চীনের বাহিনীর নাম কি? গেরিসন বাহিনী। অর্থাৎ দক্ষিণ চীন সাগরের নিরাপত্তা নিশ্চিত করতে গেরিসন বাহিনী নিয়োজিত করেছে চীন। ওকে, 7 বিলিয়ন ব্যারেল তেল আছে দক্ষিণ চীন সাগরে, 900 টিসিএফ গ্যাস আছে, স্পার্টি দ্বীপপুঞ্জ আছে। আমরা স্পার্টি একটু আলোচনা করব। আমি একটু আগে বলছিলাম বঙ্গোপসাগরে আমাদের 100 টিসিএফ কিউবিক, মানে 100 টিসিএফ গ্যাসের সন্ধান আছে। চীনের বিরুদ্ধে মামলা করেছে ফিলিপাইন ও জাপান। দক্ষিণ চীন সাগর থেকে যাওয়ার জন্য কমপক্ষে 3টি প্রণালী আছে, যে 3টি প্রণালী দিয়ে 50% বাণিজ্য হয়। 3টি প্রণালী দিয়ে 50% বাণিজ্য হয়। নাম্বার 1 মালাক্কা, নাম্বার 2 সুন্দা, নাম্বার 3 এটাকে লবঙ্গ প্রণালীও বলে, লবঙ্গ প্রণালী। মালাক্কা প্রণালী, সুন্দা প্রণালী, লবঙ্গ প্রণালী। আমি 3টা প্রণালী একটু দেখাচ্ছি, একটু তাকান। 3টা প্রণালী থেকে যাওয়ার জন্য, মানে প্রণালী 3টা প্রণালী দেখাবো। প্রণালী হলো সাগর প্লাস সাগর আর ভূমি মাইনাস ভূমি। অর্থাৎ প্রণালী হলো একটা স্ট্রেট বা স্রোত, স্ট্রেট। শেষ করতে বলছে না, বলে নাকি? আচ্ছা আচ্ছা, 10 প্রণালী হলো স্ট্রেট। স্ট্রেট ইংলিশে বলা হয় এটা জলপ্রবাহ, সাগর প্লাস সাগর, ভূমি মাইনাস ভূমি। আপনি দেখেন, সংক্ষেপে দেখেন বুঝেন কিনা। এটা জাভা সাগর, এটা দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগর, এটা বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর, বঙ্গোপসাগর, জাভা সাগর। এটা সুমাত্রা, দেখা যায়, দেখা যায় সুমাত্রা। এটা জাভা দ্বীপ, এটা জাভা সাগর, এটা জাভা দ্বীপ, এটা বালি দ্বীপ। আর এটা গায়না, ইস্ট গায়না বলে। নিউ গায়না, নিউ গায়না দেখা যাচ্ছে কিনা আমি আবার বলি। এটা মালয়, মালয়েশিয়ার মালয়,
এটা মালয়, এটা বঙ্গোপসাগর, জাভা সাগর, দক্ষিণ চীন সাগর। সাগর থেকে আমরা একটু ডট ডট দিই, বঙ্গোপসাগর। তো দেখেন এই দক্ষিণ চীন সাগর এখান থেকে এসেই বঙ্গোপ থেকে জাভা, তো দেখেন বঙ্গোপসাগর আর জাভা সাগর যুক্ত করলে বিভক্ত হয় মালয় উপদ্বীপ এবং সুমাত্রা। এটা মালাক্কা প্রণালী। এখানে ভারত মহাসাগর, এই জাভা সাগর এবং ভারত মহাসাগর যুক্ত হলে সুমাত্রা এবং জাভা বিভক্ত হয়, কারণ সাগর প্লাস সাগর ভূমি মাইনাস ভূমি, সুমাত্রা ও জাভা বিভক্ত হয়, এটা সুন্দর প্রণালী। এই জাভা আর ভারত মহাসাগর যুক্ত হলে বালি এবং নিউ গায়ানা বিভক্ত হয়, এটা হলো লবঙ্গ প্রণালী। এখন দেখেন এই তিনটা প্রণালী দিয়ে পৃথিবীর 50% বাণিজ্য হয়, অর্থাৎ পণ্য আনা নেওয়া হয়, আর সেটা এন্ট্রি পয়েন্ট হলো দক্ষিণ চীন সাগর। এবং সে কারণে এই দক্ষিণ চীন সাগরের গুরুত্ব অনেক বেশি। আপনি দেখেন যখন এখানে কৃত্রিম দ্বীপগুলো উঠে যাবে, দক্ষিণ চীন সাগরে যখন কৃত্রিম দ্বীপগুলো উঠে যাবে, এখানে যখন চীনের ফ্ল্যাগ হবে, ও ফ্ল্যাগগুলি এখানে সে আবার ওই ভূখণ্ড থেকে 12 নটিক্যাল মাইল হলো টেরিটোরিয়াল শেলফ এবং 200 নটিক্যাল মাইল হলো অর্থনৈতিক বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন। সেক্ষেত্রে ওখান থেকে সে আবার এখানে ট্যাক্স ইম্পোজ করতে পারবে। যখনই ওই যে শুল্কর জন্য সে 24 নটিক্যাল মাইলই হয়ে যাচ্ছে, তার মানে এমন ভাবে সে কৃত্রিম দ্বীপগুলো করবে যাতে এখানে কেউ এন্ট্রি করতে না পারে। আর এটার বড় একজন বিরোধিতাকারী সে হলো ইউএসএ। এবং ইউএসএ এই দক্ষিণ চীন সাগরে চীনের কৃত্রিম দ্বীপের বিরোধিতা করছে, কারণ এই ইউএসএ হলো প্রশান্ত মহাসাগরের নিরাপত্তার জন্য জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। অর্থাৎ প্রশান্ত মহাসাগরের আবাসিক প্রতিনিধি জাতিসংঘের সে হলো ইউএসএ। অর্থাৎ যেমন ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফ্রান্স, ভারত মহাসাগরীয় অঞ্চলে হলো ব্রিটেন। এগুলো জাতিসংঘের কিছু বিষয় আছে, যেমন ভারত পাকিস্তান সংক্রান্ত রাশিয়া, এইসব বিভিন্ন উপকমিটি থাকে। সেক্ষেত্রে জাতিসংঘের প্রশান্ত মহাসাগরীয় আবাসিক প্রতিনিধি দেশটার নাম হলো ইউএসএ। এবং ইউএসএ এখানে 2016 সালে জাহাজও পাঠিয়েছিল, ইউএসএস লসন, যুদ্ধ জাহাজ। তখন ইউএসএ যখন যুদ্ধ জাহাজ পাঠায়, তখন চীন বলছিল ইটস দ্য বিগ থ্রেট ফর আওয়ার সভারেন্টি, আর ইউএসএ বলছে যে উই আর নট ভায়োলেটিং ইন্টারন্যাশনাল ল। আসলে সত্য কথা, কারণ এখনো ওখানে কৃত্রিম দ্বীপে ফ্ল্যাগ চীনের হয় নাই, এর আগেও জাহাজ পাঠাতে পারবে। আর কৃত্রিম দ্বীপ উঠে গেলেই, ফ্ল্যাগ উঠে গেলেই আর ইউএসএ ওখানে যেতে পারবে না। আর যে কারণে ইউএসএ এর বিরোধিতা করছে। এবং ইউএসএ এর প্রতিক্রিয়া হলো, ইউএসএ এর প্রতিক্রিয়া আই থিংক বুঝছেন, মালাক্কা প্রণালী বঙ্গোপসাগর প্লাস জাভা সাগর বিভক্ত করেছে মালাক্কা, সুমাত্রা এবং মালয়। সুন্দা প্রণালী জাভা সাগর ও ভারত মহাসাগর বিভক্ত করেছে সুমাত্রা ও জাভা। আর বালি ও নিউ গায়ানাকে বিভক্ত করেছে লবঙ্গ প্রণালী। এটা আরেকটা নাম আছে, নামটা ভুলে গেছি আমি। অর্থাৎ এই তিনটি প্রণালী দিয়ে পৃথিবীর 50% বাণিজ্য হয়, এবং যার একটি ট্রানজিট পয়েন্ট হতে পারে দক্ষিণ চীন সাগর। এবং যে কারণে দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের খুবই কনসার্ন। আচ্ছা, আমরা ইউএসএ প্রতিক্রিয়া এবং ইউএসএ প্রতিক্রিয়া বলতে পারি, এই ইউএসএ একটা বৈঠক হয়েছিল কোয়াড। এই কোয়াড হলো কোয়াড্রিল্যাটেরাল, মানে এখানে 4 চতুর্ভুজ আর কি। কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগ, এই কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগ 2007 সালে। এই ডায়ালগের ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা
নৌবাহিনীর কর্মকর্তা, তিনি প্রথম এই 4টি দেশকে নিয়ে কোয়াডের একটা সিকিউরিটি ডায়ালগের কথা বলেন। এই 4টি দেশ হলো ইউএসএ, ইউকে, জাপান এবং অস্ট্রেলিয়া। এবং তারা বলছিল যে আমরা ভারতীয় নৌবাহিনী কর্মকর্তা বলছিল যে ভবিষ্যতে এই 4টা দেশ ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিকিউরিটির জন্য তারা কোনো সিকিউরিটি ডায়ালগ করতে পারে। এবং সেই ডায়ালগ চলমান হতে হতে 2012 সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, জাপানের প্রাইম মিনিস্টার শিনজো অ্যাবে নতুন একটি কনসেপ্ট চালু করছেন যার নাম ফয়েব। অর্থাৎ একটা কনসেপ্ট দিয়েছেন ফয়েব। ফয়েব মানে হলো ফয়েব স্ট্র্যাটেজি। আপনারা মনে হয় বুঝতেছেন না, আমি রিপিট করব। ফয়েব স্ট্র্যাটেজি, এই ফয়েব স্ট্র্যাটেজি হলো ফ্রি অ্যান্ড ওপেন। ফ্রি অ্যান্ড ওপেন দেখা যায়, ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। কোয়াড হলো একটি ডায়ালগ, সিকিউরিটি ডায়ালগ, যার উদ্যোক্তা হলো ভারতীয় নৌবাহিনী 2007 সালে দিয়েছিলেন কর্মকর্তা। এবং এই কোয়াডের অন্তর্ভুক্ত 4টা দেশকে নিয়ে ডায়ালগটা হয় এবং কন্টিনিউয়াসলি 8 সালে, 9 সালে, 10 সালে তাদের প্রতিনিধিরা অংশ নিয়েছে, হয়তো নৌবাহিনী, কখনো কখনো সরকার প্রধানরা, ইউএসএ, ইউকে, জাপান এবং অস্ট্রেলিয়া। এবং এই 4টা দেশ তারা এই ডায়ালগ চালিয়ে যাচ্ছে। শিনজো অ্যাবে তিনি একটা প্রস্তাব করেছেন যে ফয়েব স্ট্র্যাটেজি নামে একটি কৌশল পত্র ঘোষণা করেছেন। ফয়েব মানে হলো ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। আর তিনি এটা বললে ইউএস প্রেসিডেন্ট তখন ছিল বারাক ওবামা, তিনি এটাকে তেমনটা পাত্তা দেন নাই। কিন্তু সময়ে সময়ে দেখা গেছে চীনের আগ্রাসী আচরণের কারণে এটা একটা আলোচনার বিষয়বস্তু হয়ে যায়। এবং 2017 সালে এই প্রস্তাবের পক্ষে ডোনাল্ড ট্রাম্প তিনি বিবৃতি দেন এবং তিনি ফয়েব স্ট্র্যাটেজির একটি কৌশল পত্র ঘোষণা করেন। প্রশ্ন আসতে পারে, দক্ষিণ চীন সাগরে চীনের নীতির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন নীতি রিইনস্টল করেছেন? সেটা হলো ফয়েব স্ট্র্যাটেজি। ফয়েব স্ট্র্যাটেজির প্রবক্তাকে অ্যাবে। কিন্তু ফয়েব স্ট্র্যাটেজি কাদেরকে নিয়ে? এই 4টা দেশকে নিয়ে। এই ফয়েব স্ট্র্যাটেজি আসছে কার কাছ থেকে? শেষ না, এটার মধ্যে রাখবেন। হ্যাঁ, এটার মধ্যেই রাখবেন। আচ্ছা, ফয়েব স্ট্র্যাটেজি এটা আসছে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ থেকে। ওকে, আমরা এ পর্যন্ত শেষ করতে পারলাম। পরে আবার আমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। পরে আরো ক্লাস হবে, রিসেন্ট ক্লাস আছে, তখন আমরা বাকিটা আলোচনা করব। আপনারা দেখছেন আপনাদের লাইভ ক্লাস হচ্ছে। আমাদের আতিক স্যার তিনি কিন্তু ভারত এবং চীনের একটা ক্লাস নিয়েছিলেন, সেই ভিডিওটাও দেখতে পারেন। আর এখন বর্তমানে সেক্ষেত্রে আপনারা পরবর্তী ক্লাসে আমাদের যে আলোচনাগুলো হয়নি, বিশেষ করে হলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস, সিল্ক রোড, তারপরে হলো বিভিন্ন বেশ কয়েকটা ভূরাত্মিক সমস্যা আছে, কালাম উপত্যকা, ভারত নেপাল সমস্যা, তারপরে হলো আবু মুসা দ্বীপ নিয়ে বিরোধ, জিব্রাল্টার, ফকল্যান্ড, বিভিন্ন বিরোধ সংক্রান্ত এগুলো আপনার আমরা আমাদের পরবর্তী ক্লাসে, বিশেষ করে রিসেন্ট ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, আর আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ। আর পত্রিকা পড়ুন, ভয় পাবেন না। আজকে থেকে যদি কেউ পড়া শুরু করে, জীবনে সে বিসিএ শব্দটা শুনে নাই, সে আবেদন করে ফেলছে ভুলবশত, আজকে শুনছে যে তাকে পিলি পরীক্ষা দিতে হবে। যদি সে বলে যে আল্লাহ পিলি পরীক্ষা হয়, পিলি পরীক্ষা কি, যদি সে এটাও বুঝে থাকে, হ্যাঁ পিলি পরীক্ষাটা কি আজকে যদি প্রথম বুঝে থাকে, আজকে থেকে পড়লেও সে 41তমতে খুব ভালো একটি ক্যাডার পাবে। তবে ইনশাল্লাহ এখনো 120 দিনের উপরে সময় পাবেন ইনশাল্লাহ। স্মুথলি পড়েন, পেপার পত্রিকা পড়েন, রিসেন্ট ইস্যুস পড়বেন ইনশাল্লাহ। ওকে, আর
আপনাদের সাথে আবার দেখা হবে ভালোভাবে ইনশাল্লাহ। আমি খুবই দুঃখিত। আল্লাহ হাফেজ।